আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু দ্বিপক্ষীয় বা উভয়ের সংশোধনী পদ্ধতি, যেটা আমরা গত ভিডিওতে বা গত ক্লাসে আমরা এই অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা একই অঙ্কর সমাধান এখানে দেখাবো। এখন দ্বিপক্ষীয় বা উভয়ের সংশোধনী পদ্ধতি একই কথা। এই অঙ্কটি করতে সর্বপ্রথম যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান যে ভুলটা করেছে সেটা ব্যবসা প্রতিষ্ঠানের দিকে আমাকে দেখাতে হবে, আর ব্যাংক কর্তৃপক্ষ তারা যে কাজটি করেছে সেটা আমার ব্যাংকের মানে পাস বইয়ের পাশে আমাকে দেখাতে হবে। এই দুইটা দিক আগে আমাকে বাছাই করতে হবে। তার পরবর্তী পর্যায়ে এই নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা থাকলে যোগ হবে এবং না থাকলে বিয়োগ হবে। আর যদি পাস বই অনুযায়ী আমরা এখানে সমাধান দেখাই, তাহলে ব্যাংকে টাকা না থাকলে যোগ করতে হবে আর ব্যাংকে টাকা থাকলে বিয়োগ করতে হবে। অর্থাৎ প্রথমে তোমাকে লেনদেনের দুইটা সাইড থেকে যে কোনো একটি সাইডে তোমাকে নিতে হবে, তার পরবর্তী পর্যায়ে এই সূত্র অনুযায়ী আমাদেরকে অঙ্কের সমাধান করতে হবে। অনেক সহজ। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, আশা করি নিজেরাই এই পদ্ধতিতে অঙ্কটির সমাধান করতে পারবে। সর্বপ্রথম আমরা অঙ্কটি পড়ে শোনাচ্ছি। দ্বিপক্ষীয় ব্যাংক সমন্বয় বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে অরূপ অ্যান্ড কোং এর নগদন বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ছিল 16,300। দেখতে পাচ্ছ লেখা আছে। উক্ত তারিখে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত ছিল 19,500 টাকা। উক্ত তারিখে নগদন বই ও ব্যাংক পাস বইয়ের উদ্ধৃতের মধ্যে নিম্নলিখিত পার্থক্যের কারণগুলো পরিলক্ষিত হয়। চেক কাটা হয়েছে 500 টাকা, কিন্তু 31শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক থেকে ভাঙানো হয়নি। দেখো এখানে কিন্তু এই কথা বলা নেই যে নগদানভুক্ত হয়নি। নগদানভুক্ত হয়নি এই কথা বলা থাকলেই আমার নগদান বইয়ের পাশে চলে আসবে। আর নগদানভুক্ত হয়নি এই কথা যদি বলা না থাকে, তাহলে পাস বই অনুযায়ী আমাদেরকে সমাধান করতে হবে। এখন তাহলে আমাদের পাস বইয়ের পাশে আমাকে দেখাতে হবে এবং খেয়াল করতে হবে ব্যাংকে টাকাটি আছে নাকি নেই। চেক কাটা হয়েছে। চেক মানুষ কেন কাটে? অবশ্যই ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য। কিন্তু 31শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক থেকে টাকাটি এই চেকটি ভাঙানো হয়নি। তার মানে আমার ব্যাংকে কিন্তু টাকা জমা আছে। আর যেহেতু জমা আছে, তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? বিয়োগ দিতে হবে। আমরা একটু জায়গা রেখে এখানে তোমাদের সুবিধার্থে এই জায়গা রেখে আমি এখানে বিয়োগ যে প্রক্রিয়াটি সেটা এখানে সমাধান করব বা দেখানো হবে। তাহলে ক্রমিক 1-এর যে লেনদেন সেটির সমাধান এখানে হয়ে গেল। ক্রমিক 2, ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু 31শে ডিসেম্বর তারিখের মধ্যে এই চেকের টাকাটি আদায় হয়নি। তাহলে কে আদায় করতে পারে নাই? ব্যাংক কিন্তু এখানে আদায় করতে পারে নাই। নগদানভুক্ত হয়নি এরকম কোনো কথা কিন্তু এখানে বলা নেই। সুতরাং ব্যাংক যেহেতু আদায় করতে পারে নাই, তাহলে পাস বই অনুযায়ী আমাদেরকে সমাধান দেখাতে হবে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো, যেহেতু ব্যাংক চেকের টাকাটি আদায় করতে পারে নাই, তার মানে ব্যাংকে টাকাটি নেই। আর না থাকলে আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে।
দেখতে পাচ্ছ জমাকৃত চেক আদায় হয়নি, এখানে 800 টাকা। তাহলে ক্রমিক 2 এর লেনদেনের সমাধান কিন্তু সমাপ্ত। ক্রমিক 3, ব্যাংক কর্তৃক নিম্নলিখিত চার্জগুলো ধার্য করা হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। সেই চার্জগুলো হলো বিবিধ চার্জ এবং চেক আদায় খরচ। তার মানে নগদান বইতে যদি লিপিবদ্ধ করা না হয় তাহলে ভুলটা কে করেছে? ব্যবসা প্রতিষ্ঠান করেছে। তার মানে এই প্রক্রিয়া অনুযায়ী আমাদেরকে সমাধান দেখাতে হবে। এখন আমরা সমাধানের প্রক্রিয়াটি জানতে পারলাম যে আমাদের নগদান বই অনুযায়ী দেখাতে হবে। দ্বিতীয় কথা হলো, ব্যাংক যদি চার্জ ধার্য করে তার মানে কিন্তু ব্যাংক থেকে টাকাটি কমে যায়। এখন এই নিয়ম অনুযায়ী ব্যাংক থেকে টাকা কমে গিয়েছে, তার মানে ব্যাংকে টাকা না থাকলে কিন্তু আমাদের বিয়োগ দিতে হবে। এই নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা থাকলে যোগ করতে হবে এবং ব্যাংকে টাকা না থাকলে আমাদেরকে বিয়োগ দিতে হবে। তার মানে এই যে ব্যাংক চার্জ এবং চেক আদায় খরচ আমাদেরকে এই বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। টাকার পরিমাণ হলো 75 টাকা, এখানে চার্জ হলো 50 টাকা এবং চেক আদায় খরচ হলো 25 টাকা। ক্রমিক 4, বিভিন্ন ব্যক্তি কর্তৃক ব্যাংক হিসেবে সরাসরি 4000 টাকা জমা করা হয়েছে, অর্থাৎ আমাদের হিসাবে টাকাটি জমা করেছে, কিন্তু নগদান বইতে জমা করা হয়নি না জানার কারণে। তাহলে কে ভুল করেছে? ব্যাংক কিন্তু এখানে কোনো ভুল করে নাই, ব্যাংক তো ঠিকই জমা করেছে, কিন্তু আমরা না জানার কারণে নগদান বইতে এই যে টাকাটি বৃদ্ধি পেল সেটা দেখাতে পারি নাই। তার মানে এটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এইখানে দেখাতে হবে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো, ব্যাংকে কিন্তু টাকাটি জমা হয়েছে, মানে ব্যাংকে টাকাটি বৃদ্ধি পেয়েছে। তাহলে এইখানে যদি ব্যাংকে টাকা বৃদ্ধি পায় তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ ব্যাংকে সরাসরি জমাদান যা নগদানভুক্ত হয়নি। এরপরে ক্রমিক 5, স্থায়ী নির্দেশ অনুযায়ী ব্যাংক কর্তৃক জীবন বীমার প্রিমিয়াম প্রদান 500 টাকা। অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষকে যদি আমরা বলে দিই যে প্রতি মাসে আমাদের জীবন বীমার যে কিস্তি আছে বা প্রিমিয়াম আছে সেটা আমাদের অ্যাকাউন্ট থেকে প্রদান করবেন, তাহলে ব্যাংক কিন্তু আমাদের পক্ষ থেকে প্রদান করে থাকে। এখন ব্যাংক জীবন বীমার প্রিমিয়াম প্রদান করেছে, কিন্তু আমরা নগদানভুক্ত করতে পারি নাই না জানার কারণে। কারণ ব্যাংক কখন দিবে সেটা কিন্তু ব্যাংকের ব্যাপার। তাহলে ভুলটা কে করলো? ব্যবসা প্রতিষ্ঠান করলো, নগদান বইতে সে লিখতে পারে নাই, যার ফলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এই সমাধানের মধ্যে আনতে হবে। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো কি, ব্যাংক যেহেতু প্রদান করেছে তার মানে ব্যাংকে কিন্তু আমার টাকাটি নেই, আর না থাকলে এই নিয়ম অনুযায়ী আমাদেরকে অবশ্যই বিয়োগ করতে হবে।
পরবর্তী লেনদেন ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 75 টাকা, যা নগদান বইতে জমা করা হয়নি। ব্যাংক কিন্তু আমাদের সুদ মঞ্জুর করে আমাদের অ্যাকাউন্টে বা হিসাবে জমা করেছে, কিন্তু নগদান বইতে জমা করা হয়নি। এটা হলো ওই ব্যবসা প্রতিষ্ঠান না জানার কারণে, যাদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা করা হলো তারা না জানার কারণে নগদান বইতে এই টাকাটি মানে বৃদ্ধি বা ব্যাংক জমা যে বৃদ্ধি পেয়েছে সেটা তারা দেখাতে পারে নাই। এখন এর ফলে কি হবে, আমার অবশ্যই ব্যাংকে টাকাটি বৃদ্ধি পেয়েছে। প্রথম, যেহেতু নগদানভুক্ত হয়নি, তার মানে ব্যবসা প্রতিষ্ঠান ভুলটা করেছে, তার মানে নগদান বইতে এটা আসবে, এবং যেহেতু টাকাটি কিন্তু ব্যাংকে বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমাকে এখানে যোগ করতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে কিন্তু আমি সংক্ষেপে লিখেছি যে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ নগদানভুক্ত হয়নি, মানে এত বিস্তারিত আমি এখানে কিন্তু লিখি নাই, আমি সংক্ষেপে লিখে অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। আশা করি তোমরা টোটাল যে নিয়মটা অঙ্ক সমাধান করার যে প্রক্রিয়াটি সেটা বুঝতে পেরেছো। কে ভুল করেছে সেটা ধরতে পারলে কিন্তু অঙ্কটি সমাধান করা কিন্তু অনেক সহজ। এখন আমরা দেখব যে আমাদের উভয় দিকের যোগফলটি আসলে মিলে গিয়েছে কিনা। যদি মিলে যায় তাহলে অঙ্কটি সঠিক আছে, আর যদি অঙ্কটি না মিলে তাহলে বুঝতে হবে কোথাও আমাদের ভুল হয়েছে। 16,300 যোগ 4,000 যোগ 75, এখানে টোটাল হলো 20,375। 20,375 থেকে 575 আমাকে বিয়োগ দিতে হবে, তাহলে এখানে আসে 19,800 টাকা। ওই পাশেও কিন্তু আমার একই উত্তরে কিন্তু হতে হবে। শিক্ষার্থীরা, অঙ্কটি আমার দুই দিকেই উত্তর একই উত্তর এসেছে, তার মানে আমাদের অঙ্কটি সঠিক। এইভাবেই দ্বিপক্ষীয় বা উভয় যে সংশোধনী পদ্ধতিতে অঙ্কটি সমাধান করতে হবে। আমি যাবার সময় তোমাদেরকে আবারও বলছি, যদি নগদানভুক্ত হয়নি এই কথা বলা থাকে তাহলে নগদান বইয়ের পাশে লেনদেনটা নিয়ে আসতে হবে। তারপরে দ্বিতীয় যে কাজটি করতে হবে, এই নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা থাকলে যোগ হবে এবং ব্যাংকে টাকা না থাকলে বিয়োগ করতে হবে। আর যদি নগদানভুক্ত হয়নি এই কথা বলা না থাকে তাহলে পাস বইতে আমাকে দেখাতে হবে, এবং পাস বইতে যদি আমি দেখিয়ে থাকি তাহলে ব্যাংকে টাকা না থাকলে যোগ করতে হবে এবং ব্যাংকে টাকা থাকলে আমাকে বিয়োগ দিতে হবে। এই হলো আমাদের পদ্ধতি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি তোমাদের প্রতি যে অনুরোধটি করব সেটা হলো আমার মূল পেজ কবির অ্যাকাউন্টিং হোম, তোমরা অবশ্যই পেজটি ফলো দিবে বা ফলো করবে, এবং কবির অ্যাকাউন্টিং হোম নামে যে ইউটিউবে যে চ্যানেলটি আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।